মাংস নাকি এঁচোড়? দেখে কিন্তু আপনি বুঝতেই পারবেন না মাংস ছাড়াই এমন টেস্ট। আজকে দেখাচ্ছে কিভাবে বানাবেন এরকম টেস্টি এঁচোড় রান্নার রেসিপি, যা মাংসের স্বাদকেও হার মানাবে। মাংস রেখে আপনি এঁচোড় দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা। আমি সুলতানা, যশোর থেকে। আজকে আপনাদের সাথে এঁচোড় রেসিপি নিয়ে হাজির হয়েছি। তার জন্য এখানে আমি আধা কেজির একটু বেশি আছে সেই পরিমাণ এঁচোড়টা নিয়েছি। আর আলু এরকম মাংসের মধ্যে দেওয়ার জন্য আমরা যেভাবে কেটে থাকি ঠিক সেরকম করে কেটে নিয়েছি। আর টমেটো এরকম কিউব করে কেটে নিয়েছি। এই যে কাঁঠালটা কেটে চলে এসেছি, কাঁটাটা আমি দেখাই নাই, ভিডিওটা বেশি লং হয়ে যায়, তাই এরকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। যেহেতু আমি মাংসের সাথে তুলনা করেছি, এজন্য একটু বড় সাইজের করে কেটেছি। আপনারা যদি আমার মতো এভাবে রান্না করতে চান তাহলে অবশ্যই একটু বড় করে কাটবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এবার চুলায় চলে আসলাম, এসে পরিমাণ মতো পানি দিলাম, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে এবার কাঁঠালগুলোকে ছেড়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার কারণে এই যে হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, এতে করে একটু লবণটা কাঁঠালের ভিতরে যাবে। আর এদিকে আপনার হলুদের জন্য খুব সুন্দর একটা কালার আসবে। আমার ভাপ দেওয়াটা হয়ে গেছে, এই যে বলক চলে আসছে। আমি এবার একটু নেড়ে চেড়ে দেখবো সিদ্ধ হয়েছে কিনা। একদম খুব বেশি সিদ্ধ করব না, কাঁঠাল কিন্তু বেশিক্ষণ রান্না করা লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আমি জাস্ট একটা বলক আসছে তখনই ঢাকনাটা খুলেছি, তাই দেখেন আমার কাঁঠালটা হয়ে গেছে। এর থেকে বেশি আর দরকার নাই। আপনারা এই পর্যায়ে আসলে নামিয়ে নেবেন। আমি কিন্তু এখন কাঁঠালটা নামিয়ে নেব, আর সিদ্ধ করব না। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আমি কাঁঠালটাকে নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার আবারও আমি চুলোয় চলে এসেছি। আলুর মধ্যে লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে উঠিয়ে রেখে এই কড়াইতেই আমি কাঁঠালগুলোকেও ভেজে নেব। আপনারা যদি আমার মতো এরকম টেস্টিভাবে রান্না করতে চান তাহলে অবশ্যই আলুগুলোকে ভেজে নেবেন, কাঁঠালটাকেও ভেজে রান্না করবেন, দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন আমার রেসিপি দেখে শিখে বানিয়ে খেতে পারে, আপনাকেও খাওয়াতে পারে। কাঁঠালটা ফ্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাঁঠালের রেসিপি সাধারণত অনেকভাবেই করা যায়, প্রতিটা স্বাদই আলাদা রকম হয়, এক এক রান্নার টেস্ট এক এক রকম। এই যে আমি কাঁঠালগুলোকে কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার ফোড়ন হিসাবে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। আপনারা চাইলে লবঙ্গ, গোলমরিচও দিতে পারেন, আমি দেই নাই। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এই যে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে মোটামুটিভাবে, আমার আর দরকার নাই। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, এটা পেঁয়াজ বাটা সেটাও দিয়েছি।
জিরা, গরম মশলা একসাথে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আসলে মশলাটার হিসাব কিতাব আর কি যারা রান্না করে তারা এমনি অটোমেটিক বুঝতে পারে। লাস্ট ফিনিশিং আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এটা অনেক সময় রান্নার পরিমাণ দেখে বুঝে বুঝে দিতে হয়। আমি একটা মাপ বলে দিব, আপনারা সেই মাপ দিয়ে দিলে হয়তো বা কম বেশি হতে পারে। শেষে আমি মরিচ গুঁড়োটা অ্যাড করলাম, করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবসময় দেখবেন আপনি যে জিনিসটা রান্না করতেছেন তার পরিমাণটা কতটুকু, সেটার উপর নির্ভর করেই আপনি যত মশলা আছে সব ব্যবহার করবেন। দেখবেন আপনার রান্নার টেস্ট পারফেক্ট থাকবে। মরিচ গুঁড়োটা আমার কাছে মনে হচ্ছিল কম হয়েছে, তাই আরও একটু অ্যাড করে নিলাম। এ পর্যায়ে এসে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলার যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যায়। মশলাটা যত ভালো করে কষানো যায় যে কোনো রান্না ঠিক ততটাই স্বাদ হয়। আমি মশলাটা এইভাবে নেড়েছে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে যে টমেটো অ্যাড করে দিলাম। মশলার সাথে মশলাটা কষাতে কষাতে আমার টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি টমেটোটাকে আস্ত রাখবো না, এই যে আর একটু পানি দিয়ে দিছি। এই পানিটা শুকানো পর্যন্ত আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দিলাম। যেহেতু আগে থেকে আলুটা ভেজে রেখেছি, কাঁঠালটা ভাপ দেওয়া প্লাস ভেজে রাখা, তাই আমি টমেটোটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর কাঁঠালটা রান্না করতে করতে বেশি সিদ্ধ হয়ে গেলে গলে যাবে, তাহলে দেখতে ভালো লাগে না। যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। রান্নাটা দেখেই মানুষ খেতে চাইবে, ঠিক এরকমভাবে করতে হয়। আমি কিন্তু খুন্তির সাহায্যে দেখেন টমেটোগুলো একটু একটু ভেঙে দিচ্ছি, গলিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, যে আলুগুলো কাঁঠালগুলো সব ছেড়ে দিচ্ছি। এঁচোড় রান্নাটা তখনই পারফেক্ট হবে যখন আপনি এঁচোড়ের মশলা প্লাস সব কিছু ঠিকভাবে রান্না করবেন। এ পর্যায়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এঁচোড় ও আলু এ দুটোই মিলে ভালো করে কষিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে, না হলে নিচে লেগে যেতে পারে। এঁচোড় আমার খুব পছন্দের একটা রেসিপি, আমার খুব ভালো লাগে। এঁচোড়টা আমি যেভাবেই রান্না করি না কেন আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমি এর সময় আসলে সংরক্ষণ করে রেখে দিই, তারপর যখনই মন চায় তখনই খাই। আমি পরিমাণ মতো পানি দিলাম। আমি গ্রেভিটা যে পরিমাণ রাখবো সেই হিসাবে পানি দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখি যে আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখেন গলে গেছে একদম। এখন আমি একটু ঘি দেব, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঘিটা দিলে অন্য রকমেরই একটা টেস্ট আসে। এটা আমার পছন্দ, মানে আমার নিজের জন্য আমি দিয়েছি, আমার ভালো লাগে তাই। আপনারা যদি ভালো লাগে তবে দেবেন, আর না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো কমতি হবে না। মাশাআল্লাহ দেখেন একটা বাটিতে করে বেড়ে দেখাচ্ছি, কতটা ইয়াম্মি ও কতটা লোভনীয় হয়েছে দেখতে। দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি কিন্তু এটা রান্না শেষেই খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।